60,000 টাকার দামি জুতোয় লেগে থাকা এক ফোঁটা কাদা কি আস্ত একটি কর্পোরেট সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে? মন্দিরের সিঁড়িতে এক বৃদ্ধা মাকে যখন এক প্রভাবশালী শিল্পপতি প্রকাশ্যে অপমান করে হাঁটু গেড়ে জুতো মুছতে বাধ্য করলেন, তিনি কল্পনাও করতে পারেননি ঠিক কয়েক ঘন্টা পরেই তার নিজের ভাগ্য ওই মায়েরই ছেলের কলমের ডগায় আটকে যাবে। মুম্বাইয়ের আকাশচুম্বী দম্ভ আর এক মায়ের নীরব ত্যাগের মাঝে শুরু হওয়া এই যুদ্ধের শেষ কোথায়? ভাগ্যের এক অবিশ্বাস্য মোড় আর কর্মের চূড়ান্ত বিচার দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যেখানে অহংকার শেষ পর্যন্ত হাঁটু গেড়ে বসে মানবতার কাছে। মুম্বাই এমন একটি শহর যেখানে আকাশচুম্বী কাঁচের ইমারত আর অন্ধকার বস্তির রূঢ় বাস্তবতা এক নিঃশ্বাসে বেঁচে থাকে। এই মহানগরের ইঁদুর দৌড়ে প্রতিটি মানুষ তার স্বপ্ন আর লোভের পেছনে ছুটছে। এই শহরের ঠিক মাঝখানেই অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির, যেখানে লক্ষ লক্ষ মানুষ নিজেদের মানত নিয়ে আসে। মন্দিরের বাইরের সিঁড়িতে বিশ্বাস ও ব্যবসার এক অদ্ভুত সঙ্গম দেখতে পাওয়া যায়। ধনী লোকেরা তাদের দামি গাড়ি থেকে নেমে ঈশ্বরের দর্শনে যায়, আর গরিব মানুষেরা সেই সিঁড়িগুলোতেই নিজেদের বেঁচে থাকার রসদ খোঁজে। এই সিঁড়িরই এক কোণে ৫৫ বছর বয়সী সাবিত্রী দেবী চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিলেন। পরনে তার একটি পুরনো ও রং চটে যাওয়া সুতির শাড়ি, যা তিনি খুব পরিপাটি করে পরেছিলেন। মুখের বলিরেখার ভাঁজগুলো তার বয়সের চেয়েও জীবনের সংগ্রামের গল্প বলে দিচ্ছিল। তার হাতে ছিল একটি পুরনো ঝাড়ু, যা দিয়ে তিনি মন্দিরের প্রাঙ্গণ আর সিঁড়িতে জমে থাকা ধুলো পরিষ্কার করছিলেন। তার প্রতিটি কাজে ছিল এক অদ্ভুত শান্তি আর সমর্পণ, যেন তিনি কোনো সাধারণ কাজ নয়, বরং ঈশ্বরের আরাধনা করছেন। ঝাড়ু দেওয়ার পর সাবিত্রী দেবী নিজের জায়গায় বসলেন এবং পুণ্যার্থীদের জুতো পরিষ্কার করার কাজ শুরু করলেন। তার খসখসে আর ফাটা হাতগুলোতে এক অদ্ভুত জাদুকরী শক্তি ছিল। তিনি প্রতিটি জুতো খুব মনোযোগ দিয়ে পলিশ করতেন, যেন তা কোনো রাজার মুকুট। অনেকেই তার এই কাজকে নিচু চোখে দেখত, কিন্তু সাবিত্রী দেবী কারও পরোয়া করতেন না। তার কাছে এটি কোনো বাধ্যবাধকতা বা নিছক কাজ ছিল না, বরং ঈশ্বরের দরবারে নিজের সেবা ও ভক্তি নিবেদন করার এক পবিত্র মাধ্যম ছিল। তার ছেলে আরিয়ান এখন আমেরিকা থেকে ফিরে এক বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়ে গেছে। সে কোটি টাকার সম্পত্তির মালিক এবং মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকায় থাকে। আরিয়ান তার মাকে বহুবার বুঝিয়েছে যে এখন আর এসব করার কোনো দরকার নেই। সে চাইত তার মা যেন এখন সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করেন, কিন্তু সাবিত্রী দেবী ছেলের কোনো কথাই শোনেননি। ঈশ্বরের প্রতি তার মনে যে কৃতজ্ঞতা ছিল, তা যে কোনো জাগতিক সুখ বা সম্পদের চেয়ে অনেক বড়। সাবিত্রী দেবীর মনে প্রায়ই অতীতের স্মৃতিগুলো তাজা হয়ে উঠত। তার মনে পড়ত সেই মুনহস রাতের কথা, যখন তার স্বামী হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর মাঝে লড়ছিলেন। সে সময় ওষুধ কেনার মতো কোনো টাকা তাদের কাছে ছিল না। দারিদ্র্য আর অসহায়তা তার স্বামীকে চিরকালের মতো কেড়ে নিয়েছিল। সেই রাতে তিনি কাঁদতে কাঁদতে বাপ্পার সামনে কসম খেয়েছিলেন যে তিনি তার ছেলে আরিয়ানকে এই দারিদ্র্যের পাঁক থেকে টেনে তুলবেন। এর জন্য যদি নিজের জীবনও বাজি রাখতে হয়, তবু তিনি পিছু হটবেন না। স্বামীর মৃত্যুর পর সাবিত্রী তার ছেলেকে বড় করার জন্য দিন রাত এক করে দিয়েছিলেন। তিনি বড়লোকদের বাড়িতে বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা সব কাজ করেছেন। মানুষের গঞ্জনা শুনেছেন, অপমান সয়েছেন, কিন্তু কখনো হার মানেননি। আরিয়ান পড়াশোনায় খুব মেধাবী ছিল, আর সেই ছিল সাবিত্রীর একমাত্র ভরসা। আরিয়ান যখন আমেরিকার একটি বড় বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেল, তখন সাবিত্রীর চোখ থেকে খুশির অশ্রু ছলকে পড়েছিল। সেদিন তার মনে হয়েছিল তার বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম আর তপস্যা অবশেষে সফল হয়েছে। আরিয়ান আমেরিকায় যাওয়ার আগে সাবিত্রী দেবী সিদ্ধিবিনায়ক মন্দিরে এসেছিলেন। তিনি বাপ্পার সামনে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন আর একটি মানত করেছিলেন। তিনি সংকল্প করেছিলেন যে যদি তার ছেলে বিদেশে সফল হয়ে ফিরে আসে, তবে তিনি আগামী ৫ বছর ধরে মন্দিরের সিঁড়ি পরিষ্কার করবেন এবং পুণ্যার্থীদের জুতো পলিশ করবেন। এটি ছিল নিজের আরাধ্য দেবতার সাথে একজন মায়ের পবিত্র এক চুক্তি। এর মধ্যে কোনো স্বার্থ ছিল না, ছিল কেবল অসীম প্রেম আর আত্মত্যাগ। এই মানত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অটল কর্তব্য হয়ে পরিণত হয়েছিল। আজ আরিয়ান মুম্বাইয়ে ফিরে এসেছে। রুদ্র গ্রুপের সিইও হিসেবে সে গোটা ব্যবসা জগতে ছেয়ে গেছে। তার সাফল্যের গল্প খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হয়, কিন্তু সাবিত্রী দেবীর কাছে এসবের কোনো মূল্য ছিল না।
তার পৃথিবী এখনও সেই মন্দিরের সিঁড়ি আর ঈশ্বরের চরণেই সীমাবদ্ধ। যখনই আরিয়ান তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ করত, তিনি ভালোবেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলতেন যে বাপ্পার ঋণ শোধ করা এখনও বাকি, মানত পূরণ না করে তিনি এই জায়গা ছাড়তে পারবেন না। দুপুরের কড়া রোদে মন্দিরের সিঁড়িগুলো তেতে উঠেছিল। সাবিত্রী দেবীর কপাল বেয়ে ঘামের ফোঁটা মাটিতে পড়ছিল, কিন্তু তার হাত অবিরাম নিজের কাজ করে যাচ্ছিল। একজন ভক্ত তার দামি জুতো সাবিত্রীর সামনে রাখলেন। তিনি মনুষ্যটির মুখের দিকে না তাকিয়েই চুপচাপ জুতোতে পলিশ লাগাতে শুরু করলেন। ব্রাশের প্রতিটি ঘষার সাথে সাথে তিনি মনে মনে ঈশ্বরের নাম জপছিলেন। শারীরিক ক্লান্তির কোনো অনুভূতি তার ছিল না, কারণ তার আত্মা বাপ্পার চরণে লীন হয়ে এক অসীম শান্তি অনুভব করছিল। মন্দিরে নিয়মিত আসা পুণ্যার্থীরা সাবিত্রী দেবীকে চিনে গিয়েছিলেন। তার এই কঠোর পরিশ্রম দেখে অনেকেই দয়াপরবশ হয়ে তাকে একটু বেশি টাকা দিয়ে যেতেন, কিন্তু সাবিত্রী দেবী কেবল ততটুকুই নিজের কাছে রাখতেন যা তার সারা দিনের সাধারণ খাবারের জন্য যথেষ্ট। বাকি টাকা তিনি চুপচাপ মন্দিরের দান বাক্সে ফেলে দিতেন বা কোনো ক্ষুধার্ত ভিখারিকে খাইয়ে দিতেন। তার এই নিঃস্বার্থ কাজ দেখে অনেকেরই চোখ ভিজে উঠত। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, যেন সাক্ষাৎ মমতার প্রতিমূর্তি ছিলেন। সাবিত্রীর বিশ্বাস ছিল, মানুষের কর্মই তার আসল ভাগ্য নির্ধারণ করে। তিনি জীবনে এত দুঃখ দেখেছিলেন যে এখন আর কোনো কিছুতেই তার ভয় করত না। তিনি বিশ্বাস করতেন, তিনি যা কিছু কষ্ট সহ্য করেছেন তা তার গত জন্মের কর্মফল। আর এখন নিজের সৎকর্মের মাধ্যমে তিনি তার ছেলে আরিয়ানের জন্য এক সুরক্ষিত ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছেন। এই কর্মফল তত্ত্বই তাকে এই বয়সেও এত শক্তি আর সহনশীলতা জুগিয়েছিল, যার জোরে তিনি কাজ করে যাচ্ছিলেন। সন্ধ্যা নামতে শুরু করেছিল আর মন্দিরে আরতির সময় হয়ে গিয়েছিল। ঘণ্টা আর শঙ্খের ধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। সাবিত্রী দেবী কিছুক্ষণের জন্য তার কাজ থামিয়ে হাত জোড় করে চোখ বন্ধ করলেন। তার ঠোঁট আস্তে আস্তে প্রার্থনার শব্দ উচ্চারণ করছিল। তার প্রার্থনায় নিজের জন্য কোনো চাওয়া ছিল না। তিনি শুধু তার ছেলের মঙ্গল, দীর্ঘায়ু এবং গোটা পৃথিবীর শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। একজন মায়ের হৃদয় সবসময় নিজের সন্তানের সুরক্ষাই চায়, পরিস্থিতি যেমনই হোক না কেন। আরতি শেষ হওয়ার পর মন্দির থেকে বেরিয়ে আসা মানুষের ভিড় হঠাৎ বেড়ে গেল। সাবিত্রী দেবী আবারও নিজের কাজে লেগে পড়লেন। একের পর এক লোক তার কাছে জুতো পরিষ্কার করাতে আসতে লাগল। কিছু মানুষ খুব তাড়াহুড়োয় ছিল আর তাকে বকাঝকা করে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলছিল। সাবিত্রী কোনো উত্তর না দিয়ে শুধু হাসি মুখে মাথা নাড়তেন আর দ্রুত হাত চালাতেন। তার এই সহনশীলতা ও বিনয় সমাজের সেই অহংকারের গালে এক বিরাট চড় ছিল, যে সমাজ কেবল টাকা আর প্রতিপত্তি দিয়ে মানুষের দাম মাপে। রাত ঘনিয়ে আসছিল এবং মুম্বাইয়ের রাস্তায় আলোর বন্যা বয়ে যাচ্ছিল। সাবিত্রী দেবী নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলেন। ব্যথায় তার হাত অসাড় হয়ে আসছিল এবং কোমরে প্রচণ্ড আড়ষ্ঠতা ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত তৃপ্তি লেগেছিল। আজকের দিনটিও তিনি নিজের মানতের নামে সঁপে দিয়েছিলেন। তিনি বাপ্পার মূর্তির দিকে ঘুরে শেষবারের মতো প্রণাম করলেন এবং ধীরে ধীরে ধারাবীর সরু গলিতে অবস্থিত তার ছোট্ট ঘরের দিকে পা বাড়ালেন। তিনি আজও সেই সাধারণ ঘরেই থাকতেন। আরিয়ান তার মায়ের জন্য শহরের সবচেয়ে দামি এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কিনে দিয়েছিল, কিন্তু সাবিত্রী দেবী সেখানে যেতে পরিষ্কার মানা করে দিয়েছিলেন। তার কথা ছিল, যতক্ষণ না তার মানতের 5 বছর পূর্ণ হচ্ছে তিনি তার জীবনযাপন বদলাবেন না। আরিয়ান তার মায়ের এই জেদের কাছে নিরুপায় ছিল। সে পৃথিবীর সব সুখ তার মায়ের পায়ের কাছে এনে দিতে চেয়েছিল, কিন্তু মায়ের বিশ্বাস আর ত্যাগের সামনে তার সব টাকা আর প্রতিপত্তি তুচ্ছ হয়ে গিয়েছিল। সে কেবল তার মায়ের আদেশ পালন করছিল। সাবিত্রী দেবী যখন ধারাবীর সেই ছোট্ট ঘরে পৌঁছলেন, ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছিল। তিনি একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে ভগবানের ছবির সামনে রাখলেন। মাটিতে একটি সাধারণ মাদুর বিছিয়ে তিনি শুয়ে পড়লেন। চোখ বন্ধ করতেই আরিয়ানের হাসি মুখ ভেসে উঠল। তার মনে পড়ল ছোটবেলায় আরিয়ান কিভাবে তার ছেঁড়া আঁচল ধরে ঘুমত, আর আজ সেই ছেলেই কোটি টাকার সাম্রাজ্যের রাজা। একথা ভেবেই সাবিত্রী দেবীর চোখ থেকে খুশির জল গড়িয়ে পড়ল আর তিনি ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে সূর্য ওঠার আগেই সাবিত্রী দেবী জেগে উঠলেন।
দৈনন্দিন পুজো শেষ করে তিনি আবারও তার পুরনো সুতির শাড়িটি পরলেন এবং মন্দিরের দিকে বেরিয়ে পড়লেন। মুম্বাইয়ের রাস্তাঘাট তখনও শান্ত ছিল আর হালকা ঠান্ডা হাওয়া বইছিল। এই সময়টায় শহরের ইঁদুর দৌড় শুরু হয় না। সাবিত্রী দেবীর পদক্ষেপে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তার পায়ে কোনো চপ্পলও ছিল না, কিন্তু খালি পায়ে হাঁটতে তার কোনো কষ্ট হচ্ছিল না। তিনি বিশ্বাস করতেন তীর্থস্থানে সব সময় খালি পায়েই যাওয়া উচিত। মন্দিরে পৌঁছে তিনি সবার আগে নিজের হাতে সিঁড়িগুলো পরিষ্কার করলেন। এরপর তিনি জল দিয়ে সিঁড়িগুলো ধুয়ে দিলেন, যাতে আগত ভক্তদের পায়ে কোনো নোংরা না লাগে। এসব করার সময় তিনি একটানা ভজন গাইছিলেন। ধীরে ধীরে আকাশে সূর্য উঠতে লাগল এবং পুণ্যার্থীদের ভিড় বাড়তে লাগল। সাবিত্রী দেবী তার জায়গায় বসে পড়লেন এবং রোজকার মতো জুতো পলিশের কাজ শুরু করলেন। তার কাছে প্রতিটি দিন ছিল ঈশ্বরের দেওয়া নতুন এক চ্যালেঞ্জ এবং তাকে সেবা করার নতুন এক সুযোগ। আজকের দিনটি একটু অন্যরকম ছিল। আকাশে কালো মেঘ জমেছিল আর বাতাসে আর্দ্রতা ছিল। মনে হচ্ছিল ভারী বৃষ্টি নামবে। মুম্বাইয়ের বৃষ্টি সবসময়ই অনিশ্চিত। হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হলো আর মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা এদিক ওদিক ছুটতে লাগল। সাবিত্রী দেবী তাড়াহুড়ো করে তার পলিশের কৌটো আর ব্রাশ একটি প্লাস্টিকের ব্যাগে নিরাপদে গুছিয়ে রাখলেন। তিনি নিজে বৃষ্টিতে ভিজছিলেন, কিন্তু এ নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার সমস্ত মনোযোগ ছিল কাজের জিনিসপত্র বাঁচানোর দিকে। বৃষ্টির কারণে মন্দিরের সিঁড়িতে কাদা আর জল জমে গিয়েছিল। সাবিত্রী দেবী সাথে সাথে ঝাড়ু তুলে জল পরিষ্কার করতে লাগলেন। তিনি চাইছিলেন না কোনো পুণ্যার্থীর পা পিছলে গিয়ে চোট লাগুক। নিজের ভেজা কাপড় আর ঠান্ডায় কাঁপতে থাকা শরীরের পরোয়া না করে তিনি এক নাগাড়ে সিঁড়ি পরিষ্কার করে গেলেন। কয়েকজন তাকে থামতে বলল, কিন্তু তিনি শুধু হাসলেন আর নিজের কাজ চালিয়ে গেলেন। তার এই নিঃস্বার্থ সেবা দেখে যেন ভগবানও আকাশ থেকে তার ওপর আশীর্বাদ বর্ষণ করছিলেন। সেদিন মন্দিরে ভক্তের সংখ্যা কম ছিল, কিন্তু যারা এসেছিল তাদের জুতোয় প্রচুর কাদা লেগেছিল। সাবিত্রী দেবী কোনো দ্বিধা ছাড়াই নিজের হাত দিয়ে সেই কাদামাখা জুতো পরিষ্কার করলেন। মাটি আর নোংরায় তার হাত পুরোপুরি কালো হয়ে গিয়েছিল, কিন্তু সেই কালো হাতে যে পবিত্রতা ছিল তা পৃথিবীর কোনো গঙ্গার চেয়ে কম ছিল না। তার কাছে সেই মাটি কেবল নোংরা ছিল না, বরং তা ছিল সেই ভক্তদের পায়ের ধুলো যারা বাপ্পার দর্শনে এসেছিল। এটিই ছিল তার প্রকৃত কর্ম। রাজীব সিংহানিয়া মুম্বাইয়ের অন্যতম বড় টেক্সটাইল শিল্পপতি, কিন্তু আজকাল তার রাতের ঘুম উড়ে গেছে। সিংহানিয়া টেক্সটাইলস বিপুল ঋণের দায়ে ডুবে গেছে এবং দেউলিয়া হওয়ার দাঁড় প্রান্তে এসে দাঁড়িয়েছে। তার এখন একমাত্র আশা রুদ্র গ্রুপের কাছ থেকে পাওয়া আর্থিক বেল আউট প্যাকেজ। রুদ্র গ্রুপের নতুন সিইও গোটা বাজারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। আজ সকালে রাজীব তার চকচকে মার্সিডিস গাড়ি থেকে সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরে নামল। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু তার অহংকার আর দম্ভ তার দামি স্যুটের মতোই অটুট ছিল। গত রাতের প্রবল বৃষ্টির কারণে মন্দিরের বাইরের রাস্তায় জায়গায় জায়গায় জল আর কাদা জমেছিল। রাজীব তার দামি ইতালিয়ান চামড়ার জুতো বাঁচিয়ে খুব সাবধানে পা ফেলছিল। সে তার আশেপাশে হেঁটে চলা গরিব আর সাধারণ মানুষদের এমনভাবে দেখছিল যেন তারা কোনো পোকামাকড়। সমাজের নিচুতলার মানুষদের প্রতি তার মনে সবসময় গভীর ঘৃণা লুকিয়ে থাকত। হঠাৎ দ্রুত গতিতে ছুটে চলা একটি মোটরসাইকেল রাস্তার ধারে জমে থাকা কাদা জল সরাসরি রাজীবের দামি জুতোর উপর ছিটিয়ে দিয়ে চলে গেল। রাজীব রাগে ফেটে পড়ল এবং মোটরসাইকেল চালককে গালিগালাজ করতে শুরু করল, কিন্তু সে ততক্ষণে অনেক দূর চলে গেছে। তার মহামূল্যবান জুতোয় এখন দুর্গন্ধযুক্ত কাদা লেগে আছে, যা দেখে তার রক্ত ফুটছিল। সে বিড়বিড় করতে করতে মন্দিরের সিঁড়ির দিকে এগোল। সেখানেই সাবিত্রী দেবী মাথা নিচু করে পরিষ্কার করার কাজে মগ্ন ছিলেন। সাবিত্রী নিজের খেয়ালে সিঁড়িতে জমে থাকা জল ঝাড়ু দিয়ে সরাচ্ছিলেন। তিনি রাজীবের আসার কোনো শব্দ পাননি, আর ভুলবশত তার ঝাড়ুর এক প্রান্ত রাজীবের জুতোর সাথে লেগে গেল। অন্ধ নাকি রে বুড়ি? রাজীবের তীক্ষ্ণ আর কর্কশ গলা মন্দিরের প্রাঙ্গণে প্রতিধ্বনিত হল। সাবিত্রী দেবী ভীষণভাবে চমকে উঠলেন আর তার কাঁপতে থাকা হাত থেকে ঝাড়ু ছিটকে মাটিতে পড়ে গেল। রাজীবের চোখ রাগে লাল হয়ে আসছিল আর সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তোর কি চোখ নেই? তুই আমার ৬০,০০০ টাকা ইটালিয়ান জুতোর গায়ে তোর ওই নোংরা ঝাড়ু ঠেকিয়ে দিলি? তোদের মতো ছোট লোকদের কি যোগ্যতা আছে যে আমাদের মতো মানুষের রাস্তায় এসে দাঁড়াস?
রাজীব অহংকারে মত্ত হয়ে সাবিত্রী দেবীকে জঘন্য ভাষায় অপমান করতে শুরু করল। সাবিত্রী দেবী ভয়ে হাত জোড় করলেন এবং কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলেন। আমাকে ক্ষমা করে দিন বাবুজি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমার মন পরিষ্কারের দিকে ছিল, আমি আপনার আসার খবর পাইনি। তার চোখে মুখে এক গভীর অসহায়তা ফুটে উঠেছিল, কিন্তু রাজীবের মনে দয়া বলে কিছু ছিল না। তার কাছে এই গরিব মহিলা কেবল পায়ের ধুলোর সমান। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা এই দৃশ্য দেখছিল, কিন্তু এত বড় প্রভাবশালী একজন মানুষের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। সবাই চুপচাপ দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। রাজীব তার পকেট থেকে কয়েকটি কড়কড়ে ১০০ টাকার নোট বের করল এবং সাবিত্রী দেবীর মুখের ওপর এমনভাবে ছুঁড়ে মারল যেন তিনি কোনো ভিখারি। বাতাসে উড়ে নোটগুলো কাঁদায় গিয়ে পড়ল। এই নে টাকা, আর তোর ওই নোংরা শাড়ি দিয়ে মুছে আমার জুতো একদম চকচকে করে দে। যদি এতে একটাও দাগ থেকে যায় তবে আমি তোকে এই মন্দিরের সিঁড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। রাজীবের এই অমানবিক আচরণ সমাজের সেই তিক্ত সত্যকে তুলে ধরছিল, যেখানে মানুষের দাম তার ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করা হয়। সাবিত্রী দেবীর চোখে জল চলে এলো। তিনি জীবনে অনেক সংগ্রাম দেখেছেন, কিন্তু এভাবে প্রকাশ্যে নিজের সম্মান নিলাম হতে আগে কখনো দেখেননি। তার মাতৃত্ব আর আত্মসম্মান গভীরভাবে আহত হয়েছিল, কিন্তু পরক্ষণেই তার ছেলে আরিয়ানার বাপ্পার সামনে নেওয়া সেই মানতের কথা মনে পড়ে গেল। তিনি নিজের কান্না গিলে নিলেন এবং কর্মের চক্রের কথা ভেবে নিজেকে শান্ত করলেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর সব কিছু দেখছেন এবং প্রত্যেক মানুষকে তার করা পাপের শাস্তি এই জন্মেই ভোগ করতে হয়। কোনো প্রতিবাদ না করে সাবিত্রী দেবী ধীরে ধীরে তার কাঁপতে থাকা হাঁটু মুড়ে সেই কাদামাখা মাটিতে বসে পড়লেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অনেকেরই চোখ এই দৃশ্য দেখে ছলছল করে উঠল, কিন্তু ভয়ে তাদের মুখ বন্ধ ছিল। সাবিত্রী মাটিতে পড়ে থাকা সেই টাকাগুলো ছুঁয়েও দেখলেন না। তিনি নিজের সুতির শাড়ির আঁচলটা তার রুক্ষ হাতে ধরলেন এবং রাজীবের পায়ের দিকে ঝুঁকলেন। এটি কেবল একজন গরিব মহিলার মাথা নত করা ছিল না, বরং পুঁজিবাদের সেই নোংরা রূপের কাছে মানবতার আত্মসমর্পণ ছিল, যা সমস্ত সংবেদনশীলতাকে পিষে মারে। সাবিত্রী দেবী তার শাড়ির সেই পুরনো কাপড় দিয়ে ধীরে ধীরে রাজীবের কাদামাখা জুতো মুছতে শুরু করলেন। তার কপাল থেকে ঘাম ঝরে জুতোর উপর পড়ছিল, কিন্তু রাজীবের মুখে ছিল এক শয়তানি হাসি আর দম্ভ। তার মনে হচ্ছিল সে তার সম্পদের শক্তিতে একজন গরিব মানুষকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। সে খুব গর্বের সাথে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে তাকাচ্ছিল, যেন সে কোনো বিশাল যুদ্ধে জয়ী হয়েছে। তার এই সামান্যতম ধারণাও ছিল না যে সে নিজে থেকেই নিজের ধ্বংসকে ডেকে আনছে। কাপড়ের ঘষায় জুতোর কাদা তো পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু সাবিত্রী দেবীর আত্মায় অপমানের যে গভীর দাগ বসে যাচ্ছিল তা কেউ মুছে দিতে পারত না। তার আঙুলগুলো কাঁপছিল, তবুও তিনি খুব সাবধানে ইতালিয়ান চামড়া চকচকে করে দিলেন। তার শাড়ির আঁচল এবার পুরোপুরি কাদায় মেখে গিয়েছিল। এই পুরোটা সময় ধরে মন্দিরের ঘণ্টা বাজছিল, যেন ভগবানও এই অন্যায় দেখে কাঁদছেন। সাবিত্রীর ঠোঁট নিশ্চুপ ছিল, কিন্তু তার নীরবতার মাঝে লুকিয়েছিল এক বিশাল চিৎকার। জুতো পুরোপুরি পরিষ্কার হয়ে গেলে রাজীব তার পা সরিয়ে নিল এবং এক অবজ্ঞার দৃষ্টিতে সাবিত্রীর দিকে তাকাল। এটাই তোর আসল জায়গা, সব সময় মনে রাখবি, তোদের মতো পোকামাকড় শুধু আমাদের পায়ের নোংরা পরিষ্কার করার জন্যই জন্মায়। সে সাবিত্রীকে অপমান করে বুক ফুলিয়ে মন্দিরের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগল। রুদ্র গ্রুপের সিইওর সাথে তার গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ঈশ্বরের আশীর্বাদ দরকার ছিল তার। কত অদ্ভুত ব্যাপার, যে মানুষটি মানবতাকে সম্মান করে না, সে পাথরের মূর্তির কাছ থেকে কৃপা আশা করছিল। রাজীব চলে যাওয়ার পর সাবিত্রী দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার শাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আর হাঁটুতে ব্যথা হচ্ছিল। পাশে দাঁড়িয়ে থাকা এক দয়ালু মহিলা এগিয়ে এসে সাবিত্রীকে ধরতে গেলেন এবং মাটিতে পড়ে থাকা টাকাগুলো কুড়োতে লাগলেন, কিন্তু সাবিত্রী তাকে থামিয়ে দিলেন। তিনি ওই টাকাগুলো ছুঁতে পরিষ্কার মানা করে দিলেন। এই পয়সাগুলো আমার ঘামের কামাই নয় মা, এ হলো ওই লোকটার অহংকারের দাম। আমি এগুলো রাখতে পারব না। তার এই কথার মধ্যে একজন গরিব মানুষের সততা এবং সীমাহীন আত্মসম্মানবোধ ঝরে পড়ছিল।
তিনি আবারও নিজের ঝাড়ু তুলে নিলেন এবং নিজের কাজে লেগে পড়লেন, যেন কিছুই হয়নি। পৃথিবীর চোখে তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু তার অন্তরাত্মা জানত আসল হার সেই ধনী লোকটিরই হয়েছে, যে নিজের মানবতার খোলস ছুঁড়ে ফেলেছিল। মুম্বাইয়ের ব্যস্ততা আবারও শুরু হয়ে গেল, এবং মানুষেরা এই ঘটনা ভুলে নিজেদের গন্তব্যের দিকে পা বাড়াল। কিন্তু এই মহাবিশ্ব প্রতিটি অন্যায়ের হিসাব রাখে। কর্মের এক অদৃশ্য চক্র ঘুরতে শুরু করেছিল, যার কেন্দ্রবিন্দুতে এখন সেই অহংকারী রাজীব সিংঘানিয়া। ঠিক সেই সময় মন্দির থেকে কিছু দূরে একটি সাধারণ গাড়ি এসে থামল। এই গাড়িটি ছিল রুদ্র গ্রুপের নতুন এবং অত্যন্ত ক্ষমতাশালী সিইও আরিয়ান শর্মার। আরিয়ান সবসময় সাধারণ জীবনযাপন পছন্দ করত, এবং তার সম্পদের কোনো অহংকার ছিল না। আজ সে কোনো নিরাপত্তারক্ষী ছাড়াই একজন সাধারণ নাগরিকের মতো পোশাক পরে তার মাকে চমকে দেওয়ার জন্য সরাসরি মন্দিরে চলে এসেছিল। তার হৃদয় মায়ের এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়েছিল। মায়ের আশীর্বাদই তাকে আমেরিকায় সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। আরিয়ান গাড়ি থেকে নেমে একটা গভীর শ্বাস নিল। মুম্বাইয়ের বাতাসে সে তার মাটির গন্ধ পাচ্ছিল। সে দ্রুত পায়ে মন্দিরের সিঁড়ির দিকে এগোতে লাগল। তার চোখ ভিড়ের মধ্যে সেই পরিচিত ও ভালোবাসার মুখটি খুঁজছিল। সে তার মাকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল যে এখন থেকে তাদের সংগ্রামের দিন চিরতরে শেষ। কিন্তু ভাগ্য আজ অন্য কিছুই ঠিক করে রেখেছিল। কিছু মুহূর্ত আগে এখানে কি জঘন্য ঘটনা ঘটেছে তা নিয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই আরিয়ান কেমন যেন এক অদ্ভুত চাঞ্চল্য অনুভব করল। মানুষের মুখে এক অদ্ভুত নিস্তব্ধতা আর উত্তেজনা বিরাজ করছিল। লোকেরা চাপা গলায় কোনো এক ধনী ব্যক্তির অভদ্রতা নিয়ে আলোচনা করছিল। আরিয়ানের পা হঠাৎ ধীর হয়ে এলো, আর তার বুক কোনো এক অজানা আশঙ্কায় জোরে জোরে স্পন্দিত হতে শুরু করল। সে ভিড় ঠেলে সেদিকেই এগোল যেখান থেকে ফিসফিসানির শব্দ আসছিল। তার চোখ ব্যাকুলভাবে চারপাশে ঘুরছিল, আর তখনই তার দৃষ্টি সেদিকে পড়ল যেখানে সাবিত্রী দেবী দাঁড়িয়েছিলেন। আরিয়ান দূর থেকেই দেখল যে মাকে সে দিন-রাত পুজো করে, তিনি কাদামাখা একটি পুরনো শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। তার মুখ ক্লান্ত আর বিষণ্ণ। তিনি তখনও তার ঝাড়ুটি ধরেছিলেন। আরিয়ানের রক্ত হিম হয়ে গেল, আর শ্বাস যেন গলায় আটকে গেল। সে সব কিছু ভুলে পাগলের মতো তার মায়ের দিকে দৌড়ল। তার মাথায় ঢুকছিল না কে আর কেন তার মায়ের এমন অবস্থা করল। একজন ছেলের জন্য তার মাকে এমন শোচনীয় অবস্থায় দেখা পৃথিবীর সবচেয়ে বড় এবং অসহনীয় কষ্ট। কাছে পৌঁছতেই আরিয়ান শুনতে পেল এক বৃদ্ধ লোক অন্য একজনকে বলছে কিভাবে এক ধনী শিল্পপতি এই বেচারি মহিলাকে হাঁটু গেড়ে বসিয়ে নিজের জুতো পরিষ্কার করিয়েছে। এটা শোনামাত্রই আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। তার মাথার ভেতর যেন এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। তার হাত মুঠো হয়ে গেল, আর চোখে এক হিংস্র আগ্নেয়গিরি জ্বলে উঠল। যে মা তাকে পৃথিবীর সমস্ত সুখ দেওয়ার জন্য নিজের সবকিছু বাজি রেখেছিলেন, আজ সেই মাকে কেউ প্রকাশ্যে এভাবে অপমান করেছে। এটা ক্ষমার অযোগ্য ছিল। আরিয়ানের প্রথম চিন্তা ছিল এক্ষুনি মন্দিরের ভেতর গিয়ে ওই অহংকারী লোকটাকে খুঁজে বের করে তাকে খুন করে ফেলা। তার রক্ত টকবক করে ফুটছিল, আর শরীরের প্রতিটি শিরার রাগে কাঁপছিল। কিন্তু সে একজন সফল ব্যবসায়ী ছিল, এবং আমেরিকায় সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে খুব ভালোভাবেই শিখেছিল। সে বুঝতে পারল রাস্তায় কোনো গুন্ডার মতো লড়াই করলে তার মায়ের সম্মান ফিরে আসবে না। তাকে এমন একটা প্রতিশোধ নিতে হবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং অন্যদের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা হয়ে উঠবে। আরিয়ান তার ফুটতে থাকা রাগ বুকের গভীরে কবর দিল। সে একটা গভীর শ্বাস নিল এবং মুখে একটা শান্ত হাসি ফুটিয়ে তুলল। সে চায়নি তার মা তার রাগের কথা জানতে পারুক। সে ধীরে ধীরে সাবিত্রী দেবীর পেছনে গিয়ে তার কাঁধে হাত রাখল। সাবিত্রী দেবী ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার চেহারার সব ক্লান্তি আর কষ্ট এক নিমেষে উধাও হয়ে গেল। এটি ছিল আরিয়ানের জন্য এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা, যেখানে কর্মের বিচার সে নিজের হাতেই করতে চলেছিল। সাবিত্রী দেবীর চোখ থেকে কান্নার ধারা বইতে শুরু করল। তবে এবার এ কান্না অপমানের নয়, বরং সীমাহীন আনন্দের। তিনি ঝাড়ুটি পাশে সরিয়ে রাখলেন এবং আদরের ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আরিয়ানও তার মাকে দুই হাতে বুকে টেনে নিল। মায়ের শাড়ি থেকে আসা কাদার দুর্গন্ধে তার কোনো আপত্তি ছিল না, কারণ তার কাছে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র সুবাস।
মা ছেলের এই অটুট মিলন দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখও ভিজে উঠল। এটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া এক মুহূর্ত। আরিয়ান তার মায়ের কপালে চুমু খেল এবং চোখের জল মুছিয়ে দিল। সে মনে মনে সেই অপরিচিত শিল্পপতির চেহারা চিরকালের মতো নিজের স্মৃতিতে আটকে নিল, যার কথা লোকেরা তাকে বলেছিল। এখন রুদ্র গ্রুপের সিইওর মস্তিষ্ক এক অত্যন্ত ভয়ঙ্কর এবং অব্যর্থ পরিকল্পনা তৈরি করছিল। সে এটুকু নিশ্চিত করতে চেয়েছিল যে লোকটা আজ তার মাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, তাকে যেন সারা জীবন গোটা পৃথিবীর সামনে হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে হয়। খেলার ছক বিছানো হয়ে গিয়েছিল। আরিয়ানের বুকে তার মা সাবিত্রী দেবী এমনভাবে মিশেছিলেন যেন কোনো ভীতু শিশু তার সবচেয়ে সুরক্ষিত জায়গায় লুকিয়ে পড়েছে। এত বছর পর ছেলের বুকে মাথা রেখে তার সমস্ত কষ্ট আর অপমান এক মুহূর্তের জন্য হাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু আরিয়ানের ভেতর এক ভয়ঙ্কর ঝড় উঠছিল। তার নজর মায়ের সেই পুরনো সুতির শাড়ির ওপর আটকে ছিল, যাতে কাদার টাটকা দাগ লেগেছিল। তাকে এটা বুঝতে মোটেও দেরি হল না যে এই কাদা পরিষ্কার করতেই তার মাকে বাধ্য করা হয়েছিল। সে খুব আদরে মাকে নিজের থেকে আলাদা করল এবং তার মুখটা নিজের 2 হাতে তুলে ধরল। মা, তোমার শাড়িতে সব কি? এই কাদা কিভাবে লাগলো? আর তোমার হাত এত কাঁপছে কেন? আরিয়ানের গলায় কেমন যেন এক তীক্ষ্ণতা ছিল, যা সে শত চেষ্টা করেও লুকাতে পারছিল না। সাবিত্রী দৃষ্টি সরিয়ে নিলেন এবং মিথ্যে হাসি দিয়ে বললেন যে বৃষ্টির জন্য সিঁড়িতে পিছলে পড়ে গিয়েছিলেন। তিনি চাননি তার ছেলে এই শুভ দিনে কোনো বিবাদে জড়িয়ে পড়ুক। আরিয়ানের চোখ কষ্ট আর রাগে লাল হয়ে আসছিল। সে জানত যে তার মা মিথ্যে বলছেন। তার মায়ের এই অসহায়তার সামনে সে নিজেকে খুব ক্ষুদ্র অনুভব করছিল। পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কানাঘুষো থেকে সে ওই অহংকারী শিল্পপতির সমস্ত কীর্তি জানতে পেরেছিল। সে নিজের হাতের মুঠো এত জোরে চেপে ধরল যে নখ দিয়ে রক্ত গড়িয়ে তার হাতের তালুতে জমতে লাগল। কিন্তু তার মস্তিষ্ক এখন এক ভয়ঙ্কর শান্তির দিকে এগোচ্ছিল। মা, এবার অনেক হয়েছে। আরিয়ান নিজের চোখের জল আটকে এক দৃঢ় স্বরে বলল, তোমার মানতের 5 বছর পূর্ণ হয়ে গেছে, আর এখন বাপ্পাও চাইবেন না তুমি এখানে এক মুহূর্তের জন্যেও থাকো। এবার তোমাকে আমার সাথে যেতে হবে। সাবিত্রী দেবী কিছু বলতে চাইছিলেন, কিন্তু আরিয়ানের চোখে থাকা সেই অদ্ভুত জেব আর অধিকারবোধ দেখে তিনি চুপ করে গেলেন। ছেলের ভালোবাসা আজ তার সেই কঠোর সংকল্পের ওপর জয়ী হয়েছিল। তিনি তার পুরনো ঝাড়ুটি ওখানেই ফেলে রেখে আরিয়ানের সাথে পা বাড়ালেন। মন্দিরের সিঁড়ি দিয়ে নামার সময় আরিয়ান একবার পেছনে ফিরে তাকাল। তার চোখ সেই জায়গায় গিয়ে স্থির হল যেখানে তার মাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল। সে মনে মনে সেই অপরিচিত ধনী লোকটিকে এক নীরব চ্যালেঞ্জ জানাল। আরিয়ান জানত না সেই লোকটি কে, কিন্তু তার বিশ্বাস ছিল যে মুম্বাইয়ের ব্যবসার জগৎ খুব ছোট। যেই হোক না কেন, সে অহংকারের নেশায় নিজের মৃত্যুর পরোয়ানা নিজেই লিখে ফেলেছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। আরিয়ান নিজের গাড়ির দরজা খুলে পরম সম্মানের সাথে মাকে ভেতরে বসাল। গাড়িটি মুম্বাইয়ের ভিড় ভাট্টায় ভরা রাস্তা পেরিয়ে আরিয়ানের সেই জাঁকজমকপূর্ণ পেন্ট হাউসের দিকে এগোতে লাগল, যেখানে সাবিত্রী দেবী আগে কখনো পা রাখেননি। সারা রাস্তা গাড়ির ভেতর অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। আরিয়ানের মস্তিষ্ক রুদ্র গ্রুপের নতুন সিইওর মতো নয়, বরং এক আহত সিংহের মতো কাজ করছিল। সে প্রতিটি সম্ভাবনা বিবেচনা করছিল, যার মাধ্যমে সে ওই অপরাধীকে ধ্বংস করতে পারে। বাড়ি পৌঁছনোর পর আরিয়ানের কোটি টাকার প্রাসাদের চাকচিক্য সাবিত্রী দেবীকে মুগ্ধ করতে পারল না। তার মন তখনও মন্দিরের সেই কোণেই পড়েছিল। আরিয়ান সবার আগে তার মাকে একটি মখমলের সোফায় আরাম করে বসাল এবং নিজে তার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। সেই আরিয়ান যার সামনে পৃথিবীর বড় বড় ব্যবসায়ীরা মাথা নত করত, কিন্তু নিজের মায়ের সামনে সে আজও সেই ছোট্ট শিশুই ছিল। সে মায়ের ক্লান্ত পা দুটি নিজের হাতে তুলে নিজেই ধীরে ধীরে টিপতে শুরু করল। সাবিত্রী দেবী ঘাবড়ে গিয়ে নিজের পা গুটিয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আরিয়ানের স্পর্শ ছিল দৃঢ় এবং ভালোবাসায় ভরপুর। বাবা, তুই এসব কি করছিস? তুই এত বড় অফিসার হয়েছিস, তোকে এসব মানায় না। মা গলা ধরে আসা স্বরে বললেন। আরিয়ান হাসি মুখে ওপরের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্মান হল তোমার সেবা করা। মা,
দুনিয়া যা খুশি ভাবুক, আমি সবসময় তোমার পায়ের ধুলোই থাকব। তার এই কথা শুনে শালিকটির চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়ল। সেই রাতেই আরিয়ান তার জাঁকজমকপূর্ণ অফিস রুমে বসেছিল। পুরো মুম্বাই শহরের আলো তার কাঁচের কেবিন থেকে দেখা যাচ্ছিল। সে তার সেক্রেটারিকে সাথে সাথে একটা ফোন করল। আমার আজ সকালের সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাই, আর হ্যাঁ, এই কাজ আধ ঘন্টার মধ্যে হয়ে যাওয়া চাই। আরিয়ানের গলায় বরফের মতো শীতলতা ছিল। তার আদেশে গোটা কোম্পানির লোকজন নড়ে চড়ে বসল। তার শুধু সেই লোকটার একটা খোঁজ দরকার ছিল যে তার মায়ের চোখে জল এনেছে। ঠিক ২০ মিনিট পর আরিয়ানের ল্যাপটপের স্ক্রিনে মন্দিরের বাইরের ভিডিও ফুটেজ চলতে শুরু করল। সে পলক না ফেলে ওই ভিডিওটি দেখছিল। যখনই স্ক্রিনে সেই দৃশ্য এলো যেখানে রাজীব সিংহানিয়া গাড়ি থেকে নেমে সাবিত্রী দেবীকে অপমান করেছিল, আরিয়ানের শ্বাস ভারী হয়ে এলো। সে ভিডিও পজ করল এবং ওই লোকটার চেহারা জুম করল। চেহারাটা তার কাছে অচেনা ছিল না। রাজীব সিংহানিয়া, সিংহানিয়া টেক্সটাইলসের মালিক, যে কোম্পানিটি সম্প্রতি রুদ্র গ্রুপের কাছে বেল আউট প্যাকেজের জন্য আবেদন করেছিল। আরিয়ানের ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ভাগ্যও কেমন খেলা খেলে। যে লোকটা সকালে তার মাকে নিজের ক্ষমতার দম্ভ দেখাচ্ছিল, সে আসলে আরিয়ানের দয়ার ওপরই বেঁচেছিল। তাহলে তুমিই সেই রাজীব সিংহানিয়া? আরিয়ান স্ক্রিনের দিকে তাকিয়ে আপন মনে বলল, তুমি আমার মাকে ওই সিঁড়িতে হাঁটু গেড়ে বসিয়েছিলে না? এবার আমি তোমাকে এমন বাধ্য করব যে তুমি সারা পৃথিবীর সামনে হামাগুড়ি দিয়ে আমার কাছে আসবে, আর তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আরিয়ান সাথে সাথে তার লিগ্যাল এবং ফাইন্যান্স হেডকে এক জরুরি মিটিংয়ের জন্য মাঝরাতে কনফারেন্স কলে নিল। সে তাদের পরিষ্কার ভাষায় নির্দেশ দিল, সিংহানিয়া টেক্সটাইলসের পুরো জন্মকুণ্ডলী বের করো। ওদের কত ধার দেনা আছে, ব্যাংকের কোন কোন লোন ডিফল্ট হয়েছে, আর বাজারে ওদের আসল স্ট্যাটাস কি, সবকিছু কাল সকালের মধ্যে আমার ডেস্কে চাই। রুদ্র গ্রুপের আধিকারিকরা আরিয়ানের এই আকস্মিক ও আক্রমণাত্মক রূপে অবাক হয়েছিল, কিন্তু কেউ তাকে প্রশ্ন করার সাহস পেল না। কাজ শুরু হয়ে গেল। পরদিন সকালের সূর্যের আলো মুম্বাইয়ের আকাশ চিরে আরিয়ানের ঘরে ঢুকল। সারা রাত সে ঘুমায়নি। তার টেবিল, ফাইল আর নথিপত্রে ভরা ছিল। সিংহানিয়ার কোম্পানি ভেতর থেকে পুরোপুরি ফোকলা হয়ে গিয়েছিল এবং রুদ্র গ্রুপের বিনিয়োগ ছাড়া তাদের বেঁচে ফেরা অসম্ভব। আরিয়ান তার কফির শেষ চুমুক দিল এবং এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিল। সে রাজীবকে শুধু ঋণ না দিয়ে ধ্বংস করবে না, বরং সে তার কোম্পানির শত্রু ভাবাপন্ন অধিগ্রহণ বা হস্টাইল টেকওভার করবে। সে তাকে রাস্তায় এনে দাঁড় করাবে। আজ রুদ্র গ্রুপের সদর দপ্তরে এক বিশাল চাঞ্চল্য বিরাজ করছিল। নতুন সিইও প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অফিসে আসছে। গোটা ভবনটিকে দারুণভাবে সাজানো হয়েছিল। কর্মচারীরা নিজেদের কাজে ব্যস্ত ছিল, আর প্রত্যেকেই এই তরুণ ও রহস্যময় সিইওর এক ঝলক দেখার জন্য মরিয়া হয়েছিল। আরিয়ান আজ তার পছন্দের ডার্ক নেভি ব্লু স্যুট পরেছিল। তার ব্যক্তিত্ব কোনো গ্রিক দেবতার চেয়ে কম লাগছিল না, কিন্তু তার চোখে এমন একটা ঝড় ছিল যা দেখে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠতে পারে। আরিয়ানের গাড়ি রুদ্র টাওয়ারের সামনে থামতেই ডজনখানেক নিরাপত্তারক্ষী তাকে স্যালিউট জানাল। সে কারোর চোখের দিকে না তাকিয়ে সোজা নিজের প্রাইভেট এলিভেটরের দিকে এগিয়ে গেল। আজ তার মুখে কোনো হাসি ছিল না। তার প্রতিটি পদক্ষেপ খুব মাপা এবং আত্মবিশ্বাসে ভরপুর ছিল। সে জানত আজ দুপুর ২টোর সময় রাজীব সিংহানিয়ার সাথে তার মিটিং স্থির করা আছে। যে সময়ের জন্য আরিয়ান কাল থেকে অধীর অপেক্ষায় ছিল তা ক্রমশ এগিয়ে আসছিল। শিকার নিজে হেঁটে শিকারীর জালে ধরা দিতে আসছিল। আরিয়ান নিজের কেবিনে পৌঁছে সেক্রেটারিকে ডাকল। সে কড়া নির্দেশ দিল, যখন রাজীব সিংহানিয়া আসবে তাকে যেন কোনো ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া না হয়। তাকে সাধারণ দর্শনার্থীদের মতো রিসেপশনে অপেক্ষা করতে বলবে। আরিয়ান ওই অহংকারী লোকটির দম্ভ ধীরে ধীরে ভাঙতে চাইছিল। সে চাইছিল রাজীব এটা বুঝতে পারুক যে রুদ্র গ্রুপে তার মর্যাদা একজন ভিখারির চেয়ে বেশি কিছু নয়। এটি ছিল এক মনস্তাত্ত্বিক যুদ্ধের শুরু, যেখানে আরিয়ান যে কোনো মূল্যে জিততে চাইছিল। ঠিক 12:30 বেড। রাজীব সিংহানিয়া তার বিলাসবহুল গাড়ি থেকে রুদ্র টাওয়ারের বাইরে নামল। কালকের ঘটনা সে পুরোপুরি ভুলে গেছে। আজ সে তার সবচেয়ে দামি স্যুট পরেছিল এবং মুখে ছিল সেই পুরনো মিথ্যে অহংকার আর দম্ভ।
সে ভাবছিল রুদ্র গ্রুপের নতুন সিইও নিশ্চয়ই কোনো আনকোড়া ছোকরা হবে যাকে সে খুব সহজেই তার মিষ্টি কথা আর প্রভাবের জালে ফাঁসিয়ে নেবে। সে খুব আত্মবিশ্বাসের সাথে ভবনের ভেতরে ঢুকল, যেন জায়গাটা তার নিজেরই। কিন্তু রিসেপশনে পৌঁছতেই রাজীব প্রথম ধাক্কা খেল। যখন সে অহংকারের সাথে নিজের নাম জানালো এবং মিটিংয়ের কথা বলল, রিসেপশনিস্ট খুব রুক্ষভাবে উত্তর দিল যে স্যার এখন ব্যস্ত আছেন এবং তাকে লবিতে অপেক্ষা করতে হবে। রাজীবের মুখ রাগে লাল হয়ে গেল। আজ পর্যন্ত কোনো কোম্পানিতে তাকে এভাবে বসিয়ে রাখা হয়নি। তুমি জানো না আমি কে? আমার মিটিং সোজা তোমাদের সিইওর সাথে, সে রেগে বলল। কিন্তু মেয়েটি শান্তভাবে তাকে সোফার দিকে ইশারা করল। রাজীবকে বাধ্য হয়ে সেই সাধারণ লবিতে বসতে হল। প্রতিটি পেরিয়ে যাওয়া মিনিট তার অহংকারে হাতুড়ির মতো আঘাত করছিল। সে বারবার তার দামি ঘড়ি দেখছিল আর ভেতরে ভেতরে ফুটছিল। তার মনে হল এই নতুন সিইও খুব অভদ্র এবং অপেশাদার। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সেই ছেলে যার মাকে সে গতকাল মন্দিরের সিঁড়িতে অপমান করেছিল। তার দম্ভ তাকে বুঝতেই দিচ্ছিল না যে ভাগ্যের চাকা ঘুরে গেছে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আরিয়ানের সেক্রেটারি রাজীবের কাছে এলো এবং তাকে বোর্ড রুমের দিকে যেতে বলল। রাজীবের রাজ তখন সপ্তমে, কিন্তু তাকে নিজের কাজ হাসিল করতে হবে, তাই সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। সে লম্বা লম্বা পা ফেলে বোর্ড রুমের দরজা পর্যন্ত পৌঁছাল। তার মনে হচ্ছিল ভেতরে গিয়ে সে ওই নতুন সিইওকে নিজের গুরুত্ব বুঝিয়ে দেবে। কিন্তু বোর্ডরুমের দরজা খুলতেই সামনে যে দৃশ্য দেখল তা তার হুঁশ উড়িয়ে দেওয়ার মতো ছিল। বোর্ডরুমের ভেতরে একটি বিশাল কাঁচের জানালা ছিল, যেখান থেকে গোটা মুম্বাই শহরটাকে খুব ছোট দেখাচ্ছিল। সেই জানালার দিকে পিঠ করে একজন মানুষ দাঁড়িয়েছিল। লোকটির চওড়া পিঠ আর তার রাজকীয় ভঙ্গি দেখেই রাজীব বুঝে গেল ইনি কোনো সাধারণ মানুষ নন। ঘরটিতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা খুব ভয়ঙ্কর লাগছিল। আরিয়ান রাজীবের ভেতরে ঢোকার আওয়াজ পেয়েছিল, কিন্তু সে নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে রাজীবকে আরও বেশি অস্বস্তিতে পড়ার সুযোগ দিল। মিস্টার সিংঘানিয়া, আরিয়ানের গম্ভীর এবং শীতল গলা পুরো ঘরে প্রতিধ্বনিত হল। এই আওয়াজ রাজীবের কাছে কোনো মৃত্যু পরোয়ানার মতো মনে হল। আরিয়ান ধীরে ধীরে নিজের চেয়ারের দিকে পা বাড়াল এবং রাজীবের দিকে ঘুরল। রাজীব আরিয়ানের মুখ দেখেই এক মুহূর্তের জন্য ভাবল যে এই চেহারা সে কোথাও দেখেছে। আরিয়ানের চোখে এক অদ্ভুত ঘৃণা ও রাগ ছিল, যা সে তার পেশাদার হাসির আড়ালে লুকোনোর ব্যর্থ চেষ্টা করছিল। রাজীবের মেরুদণ্ডে বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আপনাকে একটু অপেক্ষা করতে হলো। আমার কাছে কিছু অত্যন্ত জরুরি জঞ্জাল সাফ করার কাজ এসে পড়েছিল। আরিয়ান চেয়ারে বসতে বসতে অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে বলল। তার বলা জঞ্জাল শব্দটির একটি খুব গভীর অর্থ ছিল, যা রাজীব সেই মুহূর্তে একেবারেই বুঝতে পারল না। রাজীব নিজের মিথ্যে হাসি ফিরিয়ে এনে বলল, কোনো ব্যাপার না মিস্টার শর্মা, বড় মানুষের কাছে সময়ের সবসময় অভাব থাকে। আমি আশা করি আমাদের এই মিটিং খুব লাভজনক প্রমাণিত হবে। আরিয়ান তার সামনে রাখা ফাইলটা খুলল এবং এক নজর রাজীবের দামি জুতোর দিকে তাকাল। এই সেই ইতালিয়ান জুতো যা কাল তার মা নিজের চোখের জল আর পুরনো শাড়ি দিয়ে চকচকে করেছিলেন। টেবিলের নিচে আরিয়ানের হাতের মুঠো আবারও শক্ত হয়ে গেল। লাভজনক তো এই মিটিং নিশ্চয়ই হবে মিস্টার সিংহানিয়া, কিন্তু কার জন্য তা সময়ই বলবে। আরিয়ান সোজা রাজীবের চোখের দিকে তাকিয়ে বলল। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই কমে গেল এবং এক ভয়ঙ্কর ঝড়ের কাউন্টডাউন শুরু হয়ে গেল। রাজীব নিজের ফাইল খুলল এবং খুব আত্মবিশ্বাসের সাথে তার কোম্পানির প্রেজেন্টেশন শুরু করল। সে সিংহানিয়া টেক্সটাইলসের পুরনো গৌরব আর বাজারে তার আধিপত্যের লম্বা লম্বা গল্প শোনাতে শুরু করল। সে আরিয়ানকে এই বিশ্বাস জন্মানোর চেষ্টা করছিল যে রুদ্র গ্রুপের বিনিয়োগ তার কোম্পানির জন্য সঞ্জীবনী সুধা প্রমাণিত হবে এবং দুপক্ষেরই বিশাল লাভ হবে। আরিয়ান একটা শব্দ উচ্চারণ না করে নিজের চেয়ারে হেলান দিয়ে আরামে বসেছিল। তার চোখ রাজীবের মুখ আর জুতোর মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। প্রেজেন্টেশনের মাঝপথেই আরিয়ান হঠাৎ করে হাত তুলে রাজীবকে থামিয়ে দিল। মিস্টার সিংহানিয়া, আরিয়ান তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আপনার কোম্পানির এই অন্তঃসারশূন্য পরিসংখ্যানে আমার কোনো আগ্রহ নেই। আরিয়ানের গলার তীক্ষ্ণতা ঘরের নিস্তব্ধতা চিরে দিল। আমাকে শুধু একটা কথা বলুন, আপনার এই ইটালিয়ান চামড়ার জুতো দুটো খুব দারুণ লাগছে। বলতে পারেন এগুলোতে এত সুন্দর পলিশ কে করেছে? কারণ এমন দক্ষতা তো আমি আজ পর্যন্ত কোনো বড় শোরুমেও দেখিনি। রাজীব এই অদ্ভুত প্রশ্নে পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল।
তার মাথায় ঢুকছিল না যে কোটি টাকার চুক্তির মাঝে এই নতুন সিইও তার জুতোর কথা কেন বলছে। তবুও নিজের অহংকারকে প্রশ্রয় দিয়ে সে এক মেকি হাসির সাথে উত্তর দিল, ওহো, এই জুতো, এগুলো ৬০,০০০ টাকার মিস্টার শর্মা। কাল সকালে একটা খুব নোংরা আর অশিক্ষিত বুড়ি এগুলোর ওপর কাদা ছিটিয়ে দিয়েছিল, তো আমি তাকে দিয়েই এগুলো পরিষ্কার করিয়েছি। গরিব মানুষেরা এই যোগ্যই হয়, তাদের নিজেদের জায়গা মনে করিয়ে দিতে হয়। রাজীবের মুখ থেকে অশিক্ষিত বুড়ি আর যোগ্যতা শব্দ শুনতেই আরিয়ানের ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ার উপক্রম হল। টেবিলের নিচে তার হাত এত জোরে মুঠো হয়ে গেল যে আঙুলের গাঁট সাদা হয়ে গেল, কিন্তু সে নিজের চেহারার অভিব্যক্তি সাথে সাথে সামলে নিল। একজন দক্ষ শিকারী কখনোই হামলার আগে শিকারকে সতর্ক করে না। আরিয়ান একটা ঠান্ডা নিঃশ্বাস নিল এবং টেবিলের উপর ঝুঁকে কনুই দুটো রাখল। তার চোখে মৃত্যুর মতো নিস্তব্ধতা ছিল, যা রাজীবকে ভেতর থেকে ভয় পাইয়ে দিচ্ছিল। যোগ্যতার কথা আপনি খুব ভালো বলেছেন মিস্টার সিংহানিয়া। আরিয়ান ধীর কিন্তু অত্যন্ত বিপজ্জনক স্বরে বলল। সে সামনে রাখা ফাইলটা খুলে একটা পাতা বের করে রাজীবের দিকে ঠেলে দিল। একটু এই কাগজটার ওপর নজর বুলিয়ে নিন, এটা আপনার কোম্পানির আসল যোগ্যতার হিসেব। আপনি যে সিংহানিয়া টেক্সটাইলসের এত গুণগান গাইছেন, সেটা আসলে কোটি টাকার ঋণে ডুবে থাকা একটি ফোকলা ইমারত। আপনাদের কাছে কর্মচারীদের আগামী মাসের বেতন দেওয়ার টাকাটুকুও অবশিষ্ট নেই। আপনারা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছেন। রাজীবের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, তার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগল। সে বিশ্বাস করতে পারছিল না যে এই নতুন সিইও এত তাড়াতাড়ি তার কোম্পানির সমস্ত গোপনীয় তথ্য কিভাবে জোগাড় করে ফেলল। সে ঘাবড়ে গিয়ে ওই কাগজের দিকে তাকালো, যেখানে তার ধ্বংসের সমস্ত পরিসংখ্যান পরিষ্কারভাবে লেখা ছিল। তার সব চালাকি আর মিথ্যে এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। মিস্টার শর্মা, এসব সত্যি নয়। আমাদের অবস্থা একটু খারাপ ঠিকই, কিন্তু আপনাদের বিনিয়োগে আমরা আবার বাজারে রাজত্ব করব। আমার উপর ভরসা রাখুন। আরিয়ান একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে নিজের চেয়ার থেকে ওঠার সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে হেঁটে কাঁচের বিশাল জানলার কাছে গেল এবং বাইরের মুম্বাই শহরের দিকে তাকাতে লাগল। ভরসা? এমন একজন মানুষের ওপর যে কাল সকালে সিদ্ধিবিনায়ক মন্দিরের সিঁড়িতে মানবতার খুন করেছে? আরিয়ানের মুখ থেকে কথা শোনা মাত্রই রাজীবের পায়ের তলার মাটি সরে গেল। তার বুক জোরে জোরে ধড়ফড় করতে শুরু করল। তার মাথায় ঢুকছিল না যে এই ধনকুবের সিইও কাল সকালের সেই সামান্য ঘটনার কথা জানল কিভাবে। আরিয়ান হঠাৎ পেছনের দিকে ফিরল এবং তার চোখ থেকে যেন আগুন ঝরছিল। সে রাজীবের দিকে আঙুল তুলে বলল, যে মহিলাকে তুমি কাল নিজের মর্যাদার দম্ভ দেখিয়ে কাঁদায় হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিলে, যে মহিলার কাছ থেকে তুমি তোমার ৬০,০০০ টাকার জুতো পরিষ্কার করিয়েছিলে, সে কোনো সাধারণ মহিলা ছিল না মিস্টার সিংহানিয়া। সে আমার মা, রুদ্র গ্রুপের সিইও আরিয়ান শর্মার মা, যিনি জীবনের সমস্ত সুখ ত্যাগ করে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তুমি কাল আমার মায়ের নয়, আমার অপমান করেছ মিস্টার সিংহানিয়া। এ কথা শুনে রাজীবের হাত পা অবশ হয়ে গেল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। ঘরের বাতাস হঠাৎ খুব ভারী হয়ে উঠল, যার ফলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগল। যে মহিলাকে সে পোকামাকড়ের মতো অপমান করেছে, সে মুম্বাইয়ের সবচেয়ে প্রভাবশালী মানুষের মা। এটা কিভাবে সম্ভব? রাজীবের মনে হল যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার সমস্ত অহংকার, সব দম্ভ আর সমস্ত দেমাক এক সেকেন্ডে চুরমার হয়ে ওই বিলাসবহুল বোর্ডরুমের মেঝেতে ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে পা ফেলে রাজীবের খুব কাছে চলে এলো। রাজীব ভয়ে নিজের চেয়ারের পেছনের দিকে সিটিয়ে গেল। তুমি কাল আমার মাকে দেখাচ্ছিলে না যে তোমার যোগ্যতা কি? তো শোনো, যে রুদ্র গ্রুপের সামনে তুমি আজ ভিক্ষার বাটি নিয়ে বসে আছো, সেটা আমার ওই মায়ের আশীর্বাদেরই ফল। আমার মা মন্দিরে কাজ কোনো বাধ্যবাধকতার জন্য করতেন না, নিজের মানত পূরণের জন্য করতেন। আর তুমি তোমার নোংরা মানসিকতা আর টাকার নেশায় তাকে অপমান করার স্পর্ধা দেখালে। রাজীবের ঠোঁট কাঁপছিল, গলার স্বর গলাতেই আটকে গেল। মিস্টার শর্মা, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যিই জানতাম না যে উনি আপনার মা। যদি জানতাম, আমি স্বপ্নেও এমন করতাম না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। রাজীব এবার পুরোপুরি কান্নাকাটি করে মিনতি করতে শুরু করল। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও নিজেকে ভগবানের চেয়ে কম কিছু ভাবত না, সে এখন এক ভয়ঙ্কর বাস্তবের সামনে নিজের জীবন আর নিজের কোম্পানির ভিক্ষা চাইছিল। এটি ছিল কর্মের প্রথম আঘাত। যদি তুমি জানতে, আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে বলল।
তার মানে যদি উনি সত্যি সত্যি কোনো গরিব ও অসহায় মহিলা হতেন তাহলে তার সাথে তোমার এই পশুর মতো আচরণ করাটা একেবারেই ঠিক ছিল। তোমার এই চিন্তাধারাই তোমার সবচেয়ে বড় অশোক, রাজীব। তুমি মানুষকে তাদের যোগ্যতার দাড়িপাল্লায় মাপো। তুমি সম্মান কেবল ক্ষমতাবানকে দাও, আর দুর্বলকে পায়ের তলায় পিষে মারো। কিন্তু তুমি কখনো ভাবোনি যে সময়ের চাকা যে কোনো দিন ঘুরতে পারে, আর আজ সেই চাকা ঘুরে তোমাকে আমার পায়ের নিচে এনে দাঁড় করিয়েছে। আরিয়ান ফিরে গিয়ে নিজের চেয়ারে বসল এবং ইন্টারকমের বোতাম চাপল। সে নিজের লিগ্যাল হেডকে সাথে সাথে বোর্ডরুমে আসার নির্দেশ দিল। রাজীব ঘামে স্নান হয়ে ফেলেছিল। সে নিজের ধ্বংস পরিষ্কার দেখতে পাচ্ছিল। তুমি কি ভেবেছিলে রাজীব, যে তুমি আমার মাকে অপমান করে এখানে আসবে আর আমি হাসি মুখে তোমাকে কোটি টাকার বেল আউট প্যাকেজ দিয়ে দেব? তোমার কোম্পানিকে বাঁচানোর জন্য আমি আমার একটা পয়সাও নষ্ট করব না। বরং রুদ্র গ্রুপের সাথে তুমি যে চুক্তিগুলো করেছিলে সেগুলো সব আজ এবং এই মুহূর্ত থেকে বাতিল করা হলো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল এবং রুদ্র গ্রুপের লিগ্যাল হেড কিছু জরুরি নথিপত্র নিয়ে ভেতরে ঢুকল। সে ফাইলগুলো আরিয়ানের সামনের টেবিলে রাখল। আরিয়ান ফাইলগুলোর ওপর চোখ বুলিয়ে রাজীবের দিকে তাকাল, যার চোখ তখন বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। শুধু চুক্তি বাতিল হওয়াই নয় মিস্টার সিংহানিয়া, আমি বাজার থেকে তোমার সমস্ত ঋণ কিনে নিয়েছি। তুমি যেসব ব্যাংক থেকে লোন নিয়েছিলে এখন সেই সব কিছুর মালিকানা রুদ্র গ্রুপের হাতে। তুমি এখন আমার খাতক এবং আমি তোমাকে একদিনেরও ছাড় দেব না। রাজীবের হৃৎপিণ্ড জোরে ধক করে উঠল, তার মাথা ঘুরতে লাগল। এর পরিষ্কার অর্থ হল তার কোম্পানি, তার বাড়ি এবং তার সমস্ত সম্পত্তির উপর এখন আরিয়ানের কবজা হতে চলেছে। সে রাতারাতি রাস্তায় এসে দাঁড়িয়েছে। আপনি এমনটা করতে পারেন না মিস্টার শর্মা, এটা বেআইনি। আপনি আমার সারা জীবনের কামাই এভাবে কেড়ে নিতে পারেন না। রাজীব চিৎকার করে উঠল, কিন্তু তার আওয়াজে কোনো শক্তি ছিল না, ছিল কেবল অসহায়তা। আরিয়ান একটা ঠান্ডা হাসির সাথে উত্তর দিল, ব্যবসার দুনিয়ায় সবকিছুই সম্পূর্ণ আইনি। আরিয়ান একটা কলম রাজীবের দিকে ছড়ে দিল, যা সোজা তার কোলে গিয়ে পড়ল। এই কাগজগুলোতে সই করে দাও রাজীব, এগুলো তোমার কোম্পানির টেক ওভারের নথি। যদি তুমি চুপচাপ এগুলোতে সই করো তবে হয়তো আমি তোমাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেব, নইলে আমার কাছে তোমার জালিয়াতি আর কর ফাঁকি দেওয়ার এত প্রমাণ আছে যে তুমি সারা জীবন গড়াদের পেছনে পচে মরবে। আরিয়ানের প্রতিটি কথা বিষাক্ত তীরের মতো রাজীবের বুকে বিঁধছিল। তার কাছে আর পালানোর কোনো পথ ছিল না। রাজীব কাঁপতে থাকা হাতে কলমটা তুলল। তার চোখ থেকে জল ঝরছিল। যে সাম্রাজ্য সে নিজের অহংকার আর নিষ্ঠুরতার ভিতের ওপর তৈরি করেছিল তা আজ এক ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সে ভারী মনে সেই কাগজগুলোতে সই করে দিল। প্রতিটি সইয়ের সাথে তার মনে হচ্ছিল যেন কেউ তার আত্মাকে নিঙড়ে নিচ্ছে। কাল পর্যন্ত যে মানুষটা নিজের ৬০,০০০ টাকার জুতোর অহংকার করত, আজ তার নিজের কোনো দামই আর অবশিষ্ট রইল না। সে শূন্য হয়ে গিয়েছিল। কাগজপত্রে সই হওয়ার সাথে সাথেই আরিয়ান সেগুলো নিজের দিকে টেনে নিল এবং লিগ্যাল হেডকে দিয়ে দিল। সে রাজীবের দিকে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে তাকাল। এবার তুমি যেতে পারো রাজীব, আর হ্যাঁ, যাওয়ার সময়ে তোমার ওই ৬০,০০০ টাকার জুতো জোড়া এখানেই খুলে রেখে যাবে, কারণ এই জুতো আমার মায়ের চোখের জল দিয়ে পরিষ্কার করা হয়েছে। তুমি এগুলো পরার যোগ্য নও। বাইরে রাস্তায় খালি পায়ে যাও আর অনুভব করো যখন মানুষের কাছে কিছু থাকে না তখন তার কেমন কষ্ট হয়। এটাই তোমার আসল শাস্তি। রাজীবের আর প্রতিবাদ করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। শরমে আর অপমানে তার মাথা নিচু হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে তার ওই দামি ইটালিয়ান জুতো খুলে মেঝেতেই ফেলে রাখল। সে খালি পায়ে সেই বিলাসবহুল বোর্ডরুম থেকে বেরিয়ে গেল। বাইরে বসে থাকা সমস্ত কর্মচারীরা তাকে অবাক হয়ে দেখছিল। মুম্বাইয়ের এক বিশাল শিল্পপতি আজ এক ভিখারির মতো খালি পায়ে রুদ্র টাওয়ার থেকে বেরিয়ে যাচ্ছিল। এটি ছিল নিয়তির খেলা, যা এক অহংকারীকে তার সঠিক জায়গা দেখিয়ে দিয়েছিল। আরিয়ানের চোখে এক শান্তি বিরাজ করছিল। ঘরটিতে এখন কেবল আরিয়ান একা। সে একটা গভীর শ্বাস নিল এবং চেয়ারে হেলান দিল। সে জানালার বাইরে মুম্বাইয়ের পড়ন্ত বিকেল দেখল। তার ব্যবসায়িক জয়ের কোনো আনন্দ ছিল না, বরং এই তৃপ্তি ছিল যে সে তার মায়ের অপমানের প্রতিশোধ নিতে পেরেছে। সে ঘরের মাঝখানে পড়ে থাকা ওই দামি জুতোজোড়ার দিকে তাকাল। এই জুতোগুলো এখন ওই নিষ্ঠুরতা আর অহংকারের প্রতীক হয়ে গিয়েছিল, যাকে আরিয়ান নিজের পায়ের তলায় পিষে দিয়েছে। আজ কর্মের চক্র সম্পূর্ণ হয়েছিল। আরিয়ান নিজের জায়গা থেকে উঠল এবং ধীরে ধীরে হেঁটে জুতোগুলোর কাছে গেল।
সে জুতোগুলো তুলে পাশে রাখা একটি ডাস্টবিনে ফেলে দিল। এটাই ছিল ওই অহংকারের আসল জায়গা। সে ঠিক করেছিল যে আজ রাতেই সে তাড়াতাড়ি বাড়ি ফিরবে এবং মায়ের সাথে সময় কাটাবে। সে তাকে বলবে যে মানুষটা তাকে কাঁদিয়েছিল সে আজ নিজে গোটা পৃথিবীর সামনে কাঁদছে। আরিয়ান জানত যে তার মা এই প্রতিশোধে খুশি হবেন না, কারণ তিনি খুব দয়ালু। কিন্তু আরিয়ানের জন্য এটা করা জরুরি ছিল। রুদ্র টাওয়ার থেকে খালি পায়ে বেরোনোর সময় রাজীব সিংহানিয়ার মনে হচ্ছিল সে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে বেঁচে আছে। পায়ের নিচের ঠান্ডা আর শক্ত মাটি তাকে তার নতুন বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছিল। ভবনের বাইরে দাঁড়ানো নিরাপত্তারক্ষী আর কর্মচারীরা তাকে কড়া নজরে দেখছিল। কয়েক ঘন্টা আগে যে মানুষটা এই জায়গায় একজন রাজার মতো দম্ভের সাথে প্রবেশ করেছিল, এখন সে এক ভিখারির মতো মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল। তার সমস্ত অহংকার ওই কাঁচের ইমারতের ভেতরেই কোথাও দাফন হয়ে গেছে। মুম্বাইয়ের রাস্তাঘাট সবসময়কার মতোই কোলাহলপূর্ণ আর নির্মম। রাজীবের খালি পা যখন রাস্তার নোংরা আর কাদায় পড়ল, তখন তার এক অদ্ভুত ঘৃণা বোধ হল। এটা সেই কাদাই ছিল যা থেকে বাঁচতে সে একজন গরিব মাকে প্রকাশ্যে অপমান করেছিল। আজ নিয়তি তাকে সেই কাদাতেই এনে দাঁড় করিয়েছে। পাশ দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি আর ফিরে তাকানো প্রতিটি অচেনা মানুষ তাকে তার যোগ্যতা মনে করিয়ে দিচ্ছিল। ক্ষমতা আর সম্পদের নেশা এখন পুরোপুরি কেটে গেছে। বাকি ছিল শুধু এক গভীরই অনুশোচনা। কয়েক ঘণ্টার মধ্যেই পুরো শেয়ার বাজার এবং ব্যবসা জগতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। সংবাদ মাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল যে রুদ্র গ্রুপ সিংহানিয়া টেক্সটাইলসের শত্রুভাবনাপন্ন অধিগ্রহণ সম্পন্ন করেছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল যে আরিয়ান শর্মার রাজীবের পুরো কোম্পানি তার ব্র্যান্ড এবং তার সম্পত্তিগুলো মাত্র $1 এক প্রতীকী মূল্যে কিনে নিয়েছিল। রাজীবের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছিল। এক নিমেষে মুম্বাইয়ের এক প্রভাবশালী ধনী ব্যক্তি পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। রাজীব যখন কোনো মতে একটা ট্যাক্সি নিয়ে নিজের বিলাসবহুল বাংলোয় পৌঁছল, সেখানকার দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। ব্যাংকের কর্মকর্তা এবং পুলিশের গাড়ি তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। রুদ্র গ্রুপের আইনজীবীরা আদালতের নির্দেশের সাথে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। রাজীব নিজের ঘরে ঢোকার চেষ্টা করল, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে বাইরেই আটকে দিল। কাল পর্যন্ত যেসব মানুষ তার ইশারায় নাচত, আজ তারা তাকে চিনতেও অস্বীকার করছে। রাজীব ঘাবড়ে গিয়ে নিজের আত্মীয় এবং সেই ধনী বন্ধুদের ফোন করতে শুরু করল, যারা কাল পর্যন্ত তার পার্টিগুলোর প্রাণ ছিল। কিন্তু সম্পদ ছাড়া তৈরি হওয়া সম্পর্ক খুব কাঁচা হয়। কেউ তার ফোন ধরল না, আর যে ধরল সে কোনো না কোনো বাহানা দেখিয়ে কথা এড়িয়ে গেল। বিপদে এই ভয়ঙ্কর সময়ে রাজীব গোটা পৃথিবীতে এক্কেবারে একা হয়ে গেল। সে এখন বুঝতে পারছিল যে সে সারা জীবনে টাকা ছাড়া আর কিছুই রোজগার করেনি, আর যখন টাকা চলে গেল তার অস্তিত্বই শেষ হয়ে গেল। ক্লান্ত ও পরাজিত রাজীব রাস্তার ধারে একটা পাথরের ওপর বসে পড়ল। তার খালি পা থেকে রক্ত ঝরছিল, আর তার দামি জামাকাপড় ধুলোয় মেখে গিয়েছিল। হঠাৎ তার চোখের সামনে মন্দিরের সিঁড়ির সেই দৃশ্য ভেসে উঠল। সাবিত্রী দেবীর সেই অসহায় মুখ আর কাঁপতে থাকা হাত তার মনে পড়ে গেল। সে অনুভব করল যে একজন গরিব আর অসহায় মানুষের চোখের জল কতটা ভয়ঙ্কর হতে পারে। এটি কোনো ব্যবসায়িক শত্রুর চাল ছিল না, বরং মহাবিশ্বের সবচেয়ে অব্যর্থ বিচার ব্যবস্থা, অর্থাৎ কর্মের চক্রের সরাসরি আঘাত ছিল। অন্যদিকে রুদ্র টাওয়ারের সবচেয়ে ওপরের তলায় আরিয়ান নিজের ডেস্কে বসে অধিগ্রহণের শেষ নথিপত্রগুলোতে মোহর মারছিল। তার মুখে কোনো অহংকার বা জয়ের উল্লাস ছিল না, বরং এক অদ্ভুত গভীর শান্তি বিরাজ করছিল। সে এমন কিছু করে দেখিয়েছিল যা একজন প্রকৃত সন্তানের ধর্ম। নিজের মায়ের সম্মান রক্ষার জন্য সে একটা আস্ত সাম্রাজ্য ছাইয়ে মিশিয়ে দিয়েছিল। আরিয়ান তার কলম বন্ধ করল এবং চেয়ার থেকে উঠে দাঁড়াল। আজ সে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েছিল। আরিয়ান নিজে গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। মুম্বাইয়ের রাস্তায় সন্ধ্যের আলো ছড়াতে শুরু করেছিল। গাড়ি চালাতে চালাতে তার মন অতীতের গলিতে ঘুরে বেড়াচ্ছিল। তার ধারাভির সেই সরু গলিগুলোর কথা মনে পড়ে গেল, যেখানে তার মা ঘাম আর রক্ত জল করে তাকে বড় করেছিলেন। সে জানত তার সফলতার পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই,
বরং তার মায়ের সেই অসংখ্য রজনী রয়েছে যখন তিনি নিজে না খেয়ে আরিয়ানের জন্য বইয়ের ব্যবস্থা করেছিলেন। এই অনুভূতি তাকে আবেগপ্রবণ করে তুলছিল। আরিয়ান যখন তার জাঁকজমকপূর্ণ প্যান্টহাউসে পৌঁছাল, ভেতরে একেবারে নিস্তব্ধতা ছিল। সে নিজের জুতো খুলে পা টিপে টিপে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা হালকা খোলা ছিল। সে উকি দিয়ে দেখল যে সাবিত্রী দেবী মেঝেতে একটি সাধারণ মাদুর বিছিয়ে বসে আছেন এবং চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছেন। তার মুখে সেই একই স্বর্গীয় আলো এবং প্রশান্তি বিরাজ করছিল, যা সবসময় আরিয়ানকে শক্তি জুগিয়েছে। কোটি টাকার এই প্রাসাদেও তিনি তার সেই সাধারণ ও পবিত্র রূপেই ছিলেন। আরিয়ান চুপচাপ ঘরের ভেতর ঢুকল এবং মায়ের কাছে গিয়ে মেঝেতে বসে পড়ল। শব্দের আভাস পেয়ে সাবিত্রী দেবী চোখ খুললেন। নিজের ছেলেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? অফিসের সব কাজ শেষ হয়ে গেছে নাকি? তিনি খুব আদরের সাথে আরিয়ানের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন। আরিয়ান মায়ের সেই খসখসে কিন্তু মমতা মাখা হাতটা ধরে ফেলল এবং তাতে চুমু খেয়ে নিজের চোখে ছোঁয়াল। হ্যাঁ মা, আজ একটা খুব পুরনো আর ভারী ঋণ শোধ করার ছিল। সেই হিসেবটা আজ পুরো হয়ে গেছে। আরিয়ান একটা হালকা হাসির সাথে জবাব দিল। সাবিত্রী দেবী আরিয়ানের কথার গভীর অর্থ বুঝতে পারলেন না, কিন্তু ছেলে খুশি আছে দেখে তার মনে তৃপ্তি হল। আরিয়ান কখনোই তার মাকে রাজীবের ধ্বংসের কথা জানাতে চায়নি। সে জানত যে তার মায়ের হৃদয় এতটা বিশাল আর পবিত্র যে ওই অহংকারী লোকটির সর্বনাশেও তিনি কষ্ট পাবেন এবং তার জন্য প্রার্থনা করবেন। আরিয়ান কিছুক্ষণ মায়ের কাছে বসে রইল, তারপর হঠাৎ উঠে ঘরের বাইরে চলে গেল। কয়েক মিনিট পর সে ফিরে এলো। এবার তার হাতের উপর একটি বড় পাত্র ছিল, যাতে হালকা গরম জল আর কিছু তাজা গোলাপের পাপড়ি ভাসছিল। তার কাঁধে একটি সাদা ও নরম তোয়ালে রাখা ছিল। আরিয়ানকে এভাবে দেখে সাবিত্রী দেবী অবাক হয়ে গেলেন। তার মাথায় ঢুকছিল না যে মুম্বাইয়ের সবচেয়ে বড় সিইও তার ছেলে এই সব জিনিসপত্র নিয়ে তার কাছে কেন এসেছে। আরিয়ান রূপোর পাত্রটি সাবিত্রী দেবীর পায়ের কাছে মেঝেতে নামিয়ে রাখল এবং নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সাবিত্রী দেবী সাথে সাথে ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে লাগলেন। বাবা, তুই এসব কি করছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার পা কেন ধরছিস? তিনি পা গুটিয়ে নিয়ে বললেন। কিন্তু আরিয়ান অত্যন্ত আলতোভাবে এবং দৃঢ়তার সাথে মায়ের পা দুটো নিজের হাতে ধরে রাখল। তার চোখে এমন এক ভক্তি ছিল যা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। মা, তুমি সারা জীবন মানুষের গঞ্জনা শুনেছ আর অন্যের নোংরা পরিষ্কার করেছ, শুধু এই জন্যে যাতে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। আরিয়ানের গলা আবেগে ভারী হয়ে এলো। কাল ওই অহংকারী লোকটা তোমার এই পবিত্র হাত দিয়ে নিজের নোংরা জুতো পরিষ্কার করিয়েছে। আমি ওই কলঙ্ক কখনো মুছতে পারব না, কিন্তু আজ আমাকে আমার জীবনের সবচেয়ে বড় তীর্থ করতে দাও। আরিয়ানের চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু সাবিত্রী দেবীর পায়ের ওপর গড়িয়ে পড়ল। এটি ছিল মায়ের প্রতি একজন ছেলের সর্বোচ্চ সমর্পণ। সাবিত্রী দেবী কাঁদতে লাগলেন। তিনি নিজের ছেলেকে থামাতে চাইছিলেন, কিন্তু আরিয়ানের ভালোবাসা আর তার জেদ তার সমস্ত প্রতিবাদের ওপর জয়ী হচ্ছিল। আরিয়ান খুব সাবধানে আর পরম ভালোবাসায় তার মায়ের সেই ক্লান্ত, ফাটা আর খসখসে পা দুটোকে সেই হালকা গরম জলের ভেতর রাখল। জলের উষ্ণতায় সাবিত্রী দেবীর শিরায় শিরায় এক অদ্ভুত শান্তি দৌড়ে গেল। আরিয়ান নিজের হাত দিয়ে তার পায়ে জমে থাকা বছরের পর বছর ধরে ধুলো আর ক্লান্তি ধীরে ধীরে পরিষ্কার করতে শুরু করল। তার কাছে এই কাজটি দুনিয়ার যে কোনো চুক্তির চেয়ে অনেক বড় ছিল। গোলাপের পাপড়ির সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। আরিয়ান নিজের চোখের জল দিয়ে মায়ের পা ধুইয়ে দিচ্ছিল। এটি এমন এক দৃশ্য ছিল যা দেবতাদেরও আবেগপ্রবণ করে তুলবে। যে আরিয়ান শর্মা গোটা পৃথিবীর অর্থনীতি নিজের আঙুলের ইশারায় নাচাত, যার এক ঝলক দেখার জন্য বড় বড় নেতা আর ব্যবসায়ীরা মুখিয়ে থাকত, সে আজ নিজের মায়ের চরণে এক সাধারণ সেবকের মতো বসে আছে। তার নিজের পদমর্যাদা আর সম্পত্তির কোনো খেয়াল ছিল না, কারণ তার আসল সম্পত্তি তো তার সামনেই বসেছিল। পা ভালোভাবে পরিষ্কার করার পর আরিয়ান নিজের কাঁধ থেকে ওই নরম সাদা তোয়ালেটা নামাল এবং খুব আদরের সাথে মায়ের পা মুছিয়ে দিতে লাগল। সাবিত্রী দেবী অনবরত কাঁদছিলেন, আর তার কাঁপতে থাকা হাত আরিয়ানের মাথায় হাত বুলিয়ে তাকে অগণিত আশীর্বাদ দিচ্ছিল। তিনি এখন বুঝতে পারছিলেন যে সিদ্ধিবিনায়ক মন্দিরে করা তার মানত বৃথা যায়নি।
বাপ্পা তার ছেলেকে কেবল সম্পত্তিই দেননি, বরং অসীম সুসংস্কৃতি এবং সোনার মতো পবিত্র হৃদয়ও দিয়েছেন। কর্মের চক্র এবার সম্পূর্ণ নিজের অক্ষে ঘুরে গিয়েছিল। মুম্বাইয়ের এক অন্ধকার ও শুনশান ফুটপাতে রাজীব সিংহানিয়া খালি পায়ে, অভুক্ত এবং গৃহহীন অবস্থায় নিজের অহংকারের টুকরোগুলোর ওপর কেঁদে ভাসাচ্ছে। সে এক গরিব মানুষকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল, আর আজ সে নিজে নিয়তির সামনে হাঁটু গেড়ে হামাগুড়ি দিচ্ছে। অন্যদিকে এই শহরের সবচেয়ে দামি আর উঁচু প্রাসাদে আরিয়ান শর্মা তার মায়ের চরণে হাঁটু গেড়ে স্বর্গের চেয়েও গভীর শান্তি আর প্রশান্তি অনুভব করছিল। রাত বেশ ঘনিয়ে এসেছিল এবং মুম্বাই শহরের কোটি কোটি আলো তারার মতো মিটমিট করছিল। এই শহর কখনো ঘুমায় না, আর কখনো বিচার করতেও ভোলে না। এখানে যে যেমন বীজ বনে তাকে তেমনই ফল কাটতে হয়। রাজীব ঘৃণা আর অহংকারের বীজ বনেছিল, তাই সে ধ্বংস আর একাকিত্বের ফসল পেয়েছে। আর সাবিত্রী দেবী ও আরিয়ান প্রেম, ত্যাগ আর সত্যের পথ বেছে নিয়েছিল, তাই তাদের জীবনে চরম সুখ ও সমৃদ্ধির অসীম আলো চিরকালের জন্য ছড়িয়ে পড়েছে। আরিয়ান মায়ের পা মোছানোর পর তাতে চুমু খেয়ে নিজের চোখের সাথে ছোঁয়াল। সাবিত্রী দেবী আরিয়ানকে তুলে ধরলেন এবং তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলেন। মা আর ছেলের এই মিলনে কোনো শব্দের প্রয়োজন ছিল না, ছিল কেবল আবেগের এক অনন্ত সাগর। জীবন তাদের অনেক কষ্ট আর পরীক্ষা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্য আর মমতারই জয় হয়েছিল। দুনিয়ার কাছে আরিয়ান এক ভয়ঙ্কর এবং চতুর ব্যবসায়ী হতে পারে, কিন্তু মায়ের কাছে সে শুধুই তার আদরের সন্তান।